ওকে সো গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আর এই জ্যাকেটের থেকে হাত বের করতে পারছি না, কারণ যা ঠান্ডা আর জায়গাটা কেমন চুজ করেছি বুঝতেই পারছো এক্স্যাক্টলি। তো এই হচ্ছে আমার হিমালয়ান 450। তো আমি গাড়িটা কিনেছিলাম এক্স্যাক্টলি হচ্ছে অগস্টে। অগস্টের থেকে টিল নাও অব্দি প্রায় চালিয়ে নিয়েছি তো 1 বছর 4-5 মাস হোয়াট এভার। তো আমি 1.5 বছরই ধরলাম। তো 1.5 বছরের মধ্যে 23,000 সামথিং কিছু কিলোমিটারের আজকে একটা ওনারশিপ রিভিউ আমি দিতে চাই, যার মধ্যে কোনো কিছু মানে ফিল্টার মানে প্রপার তোমার গিমিক কিছু থাকবে না, প্রপার একদম যেটা হওয়ার যেটা আমি ফিল করেছি সেটাই বলবো। তো লেটস স্টার্ট দ্য ভিডিও। যারা যারা নিউ এডিভিতে ঢুকতে চাইছো বা এন্ট্রি লেভেল এভিডিতে ঢুকবে, কিন্তু মানে 4,400 সিসি একটা হচ্ছে ব্যালেন্স, এমন একটা সিসি যেখানে তুমি অ্যাডভেঞ্চারও করতে পারবে, ট্যুরিংও করতে পারবে। আমার মনে হয় রিগার্ডিং তুমি সব করতে পারবে। ওকে, কারণ এটা ট্র্যাকারেও চলে আর তোমার মোটোক্রসেও চলে। তো আমার মনে হয় এটা তুমি সবকিছু করতে পারবে। হ্যাঁ, এবার রয়ে গেল তো এক্সপালসের কথা। ভিস্ট্রম হচ্ছে ট্যুরিং গাড়ি। আচ্ছা, তোমার সিভিটাতে এখন মনে হয় 10X200 হয়ে গেছে হন্ডার যেটা। তো ওটা দিস ইজ ট্যুরিং। ওকে, অ্যান্ড ওটা প্রপার অ্যাডভেঞ্চার না। তোমরা অবভিয়াসলি অ্যাডভেঞ্চার করতে পারো, কিন্তু সেটা তাদের পার্সোনাল ম্যাটারের উপর। যদি তোমরা এডিভির কথা বলো, তো এডিভি প্রপার রয়েছে, সেটা হচ্ছে অ্যাডভেঞ্চার 390, মানে স্টার্টিং রেঞ্জে অ্যাডভেঞ্চার 390 দু-তিনটে মডেল প্রিভিয়াস ভার্সনেও ছিল। দুটো মডেল, একটা নর্মাল একটা স্পোক হুইল, আর এখন তো 3-4টে মডেল বেরিয়ে গেছে। ঠিক আছে, নর্মাল মানে হচ্ছে রিমওয়ালা। আর আমাদের হিমালয়ান 450, যেটা হিমালয়ান 450 411 ছিল, সেটা তো স্পোক ছিল, আর 450তেও স্পোক আছে। বাট যদি বলো হিমালয়ান 450-র কি আলাদা 411 থেকে, আই মাস্ট সে মানে পুরোটাই ইঞ্জিনটা সম্পূর্ণ আলাদা। আর ইঞ্জিনের নাম হচ্ছে শেরপা 450। ওকে, মাস্ট সে মাইন্ড ব্লোয়িং। হ্যাঁ, রয়্যাল এনফিল্ডের আমি বলবো যে কিছু কিছু জায়গায় যারা ওদের ম্যানেজমেন্ট টিম আছে, প্লাস হচ্ছে যারা এক্স্যাক্টলি গাড়িটাকে চেক করে, তাদের আরো আরো ভালো করে দেখাটা চাই, কেন ওরা একটা রেপুটেড কোম্পানি। ঠিক আছে, আর রয়্যাল এনফিল্ডের যেগুলো তোমার প্রিভিয়াস মানে আমাদের বাপ দাদার আমলে ছিল, আমরা সেই সব দেখে আমাদের স্কুল লাইফে বড় হয়েছি। তো সবারই একটা কোথাও না কোথাও স্বপ্ন থাকে যে আমরা রয়্যাল এনফিল্ডের যে কোনো একটা মোটরসাইকেল নামো। সেখান থেকে আমার মনে হয় যে কোয়ালিটিটাকে রয়্যাল এনফিল্ডে ইমপ্রুভ করা চাই। বাট নো ডাউট 450 ইমপ্রুভ করেছে। ঠিক আছে, এইবার যেটা হচ্ছে মেন ব্যাপার, আমার পার্সোনাল ওপিনিয়ন যেটা হচ্ছে, আমি মাইলেজ এটাতে হাইওয়েতে পাই হচ্ছে যতই লোড থাকুক, এটা আমার খুব ভালো লেগেছে। উইথ পিলিয়ন উইদাউট পিলিয়ন তোমার যতই লোড থাকুক না কেন, আমি স্যাডেল ব্যাগ তো জাস্ট রিসেন্ট, আমি তো স্যাডেল ব্যাগ না, র্যাকলেস। ঠিক আছে, র্যাকলেস স্যাডেল ব্যাগ, তো সেটা নিয়েছি। তো ওর আগে ব্যাকপ্যাকও ইউজ করতাম। ব্যাকপ্যাক হচ্ছে আমি এক্সরের যেটা পিছনে লাগে, ঠিক আছে, সেটা ইউজ করতাম। আমার ট্যাঙ্ক ব্যাগ থাকতো, তো আমার লাগেজ সিস্টেম নো ডাউট ভালো থাকতো। তো আমার এইগুলো নিয়ে আমি কখনো আমাকে প্রবলেম ফেস হতে হয়নি এর পাওয়ার রেশিও হিসাবে। ঠিক আছে, আচ্ছা, তো এর 4,000-এর উপর ভাই এ নিজে তকাত দেখিয়ে দেয় যে ভাই টাইগার আই জিন্দা হ্যাঁ। ঠিক আছে, তো 4,000-এর নিচে যারা চালাও তারা বলবো যে ফট করে এটাকে কিনে এটাকে বিচার করাটা দিস ইজ নট আ গুড থিং। ওকে, তো আমার মনে হয় এই গাড়িটাকে খুব কম করেও হলেও 10,000 থেকে 12,000 কিলোমিটার চালানো উচিত। তারপর আমার মনে হয় গাড়িটা তুমি ক্যাপাবিলিটি আই গেস 35 থেকে 40% বুঝতে পারবে, সম্পূর্ণ না। ওকে, আমিও এখনো সম্পূর্ণ বুঝতে পারিনি, আমার 23-24 হাজার কিলোমিটার হয়ে গেছে, তাও বুঝতে পারিনি, সম্পূর্ণ বুঝতে পারিনি, কিন্তু এর নেচার আমি ধরতে পেরেছি। তো এর নেচার ওই তো একটাই কথা বললাম, 4,000-এর উপর। হ্যাঁ ভাই, তোমার 4,000-এর উপর তোমার একটা ফিল দেবে, হাউলিং ফিল দেবে। আর এর সাইলেন্সার যারা ফিল করেছো ভাই, স্টক সাইলেন্সার ইজ ওপি, নো ডাউট। কেন তার যখন তুমি থ্রটেল যখন পুশ করে যখন তুমি ওটাকে রিলিজ করবে, তার একটা ব্যাক সাউন্ড মারে, ইটস অসম। ওকে, আমার পার্সোনাল মনে হয় যে কোনো আর লাউড এক্সস্ট লাগানোর আর প্রয়োজন নেই, যেটা
এই সাইলেন্সার দিয়েছে। আর আমি এক্স্যাক্ট জানি না, আমি ভুল হতে পারি, কিন্তু আমার যত অব্দি আমি জানি যে এর এই সাইলেন্সারটার দাম মেবি 26,000 সামথিং কিছু, আমি ভুল হতে পারি, কারণ এটা আমি একটা উইকিপিডিয়ার একটা জায়গায় পড়েছিলাম, ঠিক আছে। তো এবার মেন কথাটা আসি, আমার সব থেকে এর মেন যেটা খারাপ লেগেছে সেটা হচ্ছে কিছু কিছু পার্টস কোয়ালিটিতে। আমি যখন গাড়িটা যখন ফার্স্ট নিয়েছিলাম তখন 2-3 বার আমি ভুগেছিলাম, আমার সার্ভিস সেন্টার কাছে ছিল বলে তাই জন্য আমার অত প্রবলেমটা হয়নি, কিন্তু যাদের দূরে দূরে তাদের তো প্রবলেম হবেই। তো আমার তা আরএসএ করা ছিল, তা আরএসএ করার জাস্ট একবারই প্রয়োজন হয়েছে এই 1.5 বছরে, সেটা আমার আমি তুরিসার রাইড থেকে আসার পর, আমার ইনস্টাগ্রাম যারা ফলো করো তারা বুঝতে পারবে যে তুরিসা থেকে ফেরার পর এক্স্যাক্টলি আমার গাড়িটা ব্রেকডাউন হয়। ব্রেকডাউন মানে মেজর কিছু না, ব্যাটারিতে এসেছিল, সেটা রিপ্লেসড হয়ে যায়। ওকে, আচ্ছা, আর জয়স্টিকের প্রবলেম ছিল। আর হ্যাঁ, সব থেকে মেন কথা যেটা আমি ভুল করতাম, সেটা তোমরা কেউ বা নিউ যদি কেউ 450 নাও তারা ভুল করবে না, এর মধ্যে কিছুই ওয়াটারপ্রুফ নয়, ঠিক আছে। কোম্পানি কোনোদিনও ক্লেম করেনি যে এগুলো ওয়াটারপ্রুফ। আমিও ভাবতাম যে জয়স্টিক ফাস্টিক এগুলো দিয়েছে, এগুলো ওয়াটারপ্রুফ হবে, কিন্তু এগুলো ওয়াটারপ্রুফ নয়। তো আলটিমেটলি যাই করবে বর্ষাকালে একটু সাবধানে চালিও, আমি তো বলবো যে র্যাপ করে এগুলোকে চালিও, তো অতটা বেশি প্রবলেম হবে না। আমার 2-3 বার নানান সেন্সারের প্রবলেম হচ্ছে, তাছাড়া অ্যাজ সাচ আর মানে হিউজ কিছু প্রবলেম আমার হয়নি, ঠিক আছে। এই গাড়ির আমি নেগেটিভ পয়েন্ট খুঁজে পেয়েছি হচ্ছে ছোট ছোট কিছু জায়গায়, বড় কিছু আমার আমার ক্যাপাবিলিটি অনুযায়ী আমার চোখে পড়েনি। নেগেটিভ পয়েন্ট ওই ফার্স্টেই একটা আমি বললাম যে এটা গাড়ি কিছু কিছু পার্টস কোয়ালিটির প্রবলেম আছে, হ্যাঁ। আর একটা কিছু জায়গায় এটা নেগেটিভ পয়েন্টও না, প্লাস হচ্ছে এটা হচ্ছে ব্যালেন্সের জিনিস, এটা বোঝার জিনিস। এর যেমন স্পকেটের যেটা দাম আছে, ঠিক আছে, স্পকেটের হচ্ছে আমি আহ, যদি ভুল না করে থাকি স্পকেট বানা হচ্ছে ডিআইডি, আর ডিআইডি হচ্ছে ডিআইডির ও প্রপার মানে শুধু অ্যাডভেঞ্চারের জন্যই ও চেনটা বানায়। তো এর ডিআইডি চেন ইউজ করা এই শেরপা 450-তে, তো এর দাম প্রায় 6,000 সামথিং কিছু। আর তোমরা অ্যাজ আ রিপ্লেসমেন্ট হিসাবে আমাদের রোলানো ইউজ করতে পারো। আমার যেমন রোলান আমি ইউজ করেছি, আমি আমার চেন সেটটা চেঞ্জ করি হচ্ছে 20,000 সামথিং কিছু কিলোমিটার পর, ঠিক আছে। তো টিল নাও অবধি আমার কোনো প্রবলেম হচ্ছে না অ্যাজ সাচ। এবার আপকামিং বড় সিরিজটা আসতে চলেছে, সেখানেও টেস্ট করব, তো আমার না মনে হয় কোনো প্রবলেম হবে না। আর ওইটা প্রায় আমার নিয়েছিল তোমার ইয়ে নিয়ে কি না বলে ট্রাভেল এক্সপেন্স নিয়ে, মানে কোরিয়ার চার্জ নিয়ে 2500, তো 2500 টাকার মধ্যে আমার এটা ক্লিয়ার হয়ে গেছিল, ঠিক আছে। তো আমার মনে হয় এই গাড়িতে কোয়ালিটি ভরে ভরে দিয়েছে, মানে ভালো ভালো ব্র্যান্ডের সাথেও ভালো ভালো তাদের টাই আপ করে ভালো কাজ করেছে, কিন্তু আমার মনে হয় রয়্যাল এনফিল্ডের যারা তোমার ভালো ইঞ্জিনিয়াররা রয়েছেন তাদেরকে এই গাড়িটাকে একটু চেক করাটা ভালো করে দরকার ছিল কিছু কিছু জায়গায়, যেন কোয়ালিটি ম্যাটার্স ভাই, ঠিক আছে। তো আচ্ছা, এবার আরেকটা কথা যেটা হচ্ছে এর ব্রেক প্যাডস, সিনথেট ব্রেক প্যাড, কার ব্রেক প্যাড, সেটা হচ্ছে ব্র্যাম্বো, ঠিক আছে। ব্র্যাম্বোকে সবাই জানে, যে আমাকে আর আলাদা করে তাদেরকে কিছু বলতে হবে না। ব্র্যাম্বোর তেতে অরিজিনাল ক্যালিপার রয়েছে, ইভেন যারা জানো না, যার যে পাইপটা ইউজ করা হচ্ছে সেটাও ব্র্যাম্বোরই। আমি জানতাম না, আমি পরে এটাকে জানি সার্ভিস সেন্টার লোকেদের থেকে। পাইপটা পর্যন্ত ব্র্যাম্বোর, উপরে যেটা ব্রেকের যে এবিএস এর সেন্সার পর্যন্ত আছে সেটা পর্যন্ত ব্র্যাম্বো, মানে ফুল সিস্টেমটা এক্স্যাক্টলি ব্র্যাম্বো, ঠিক আছে। তো তার ব্রেক প্যাডও ব্র্যাম্বোরই হবে, তো সিনথেটের এটা। আচ্ছা, তো আমাদের তো ব্রেকিং বাইট খুব ভালো লাগে, নো ডাউট, কিন্তু সেই হিসাবে তোমরা এবার যদি তোমাদের মানে অ্যামাউন্টে না পোষায় সামাও, যেমন তো আমার রাইড হতেই থাকে, আমার স্ট্রিটেও হয়, আমার হাইওয়েও হয়, আমার ট্যুরিংও হয়, ঠিক আছে। এবার সেখানে আমার শুধু আমি 7,000 টাকা শুধু আমার ব্রেক প্যাডই খরচা করে দেবো, তো আমার রাইডের বাজেটটা যাবে কোথায়? তো সেই হিসাবে বাট আমি আমার কোয়ালিটি কোনোদিনও ডিক্রিজ করিনি। আমার পার্সোনাল মনে হয় সেটা হচ্ছে আমি ভেস্ট্রা ইউজ করি, তো ভেসরা সেরামিক ব্রেক প্যাড, হাফ দাম, প্রায় তো হাফ দাম, ঠিক আছে। আর ভালো, আমার প্রবলেম হচ্ছে না, ব্রেকিং বাইটা খুব ভালো স্মুথ, প্রবলেম হচ্ছে না। আচ্ছা, এইবার আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এর সিট হাইট, ঠিক আছে। যারা যারা নিউ নেমে ভাবছো তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সিট হাইট আর হচ্ছে টপ হেভি। তো আমার পার্সোনাল মনে হয় সিট হাইট এই গাড়িটাতে যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তাদের সিট হাইট ম্যাটার করবে না, যারা 5.5-এর উপর, ঠিক আছে, মানে 5 ফুট 5 ইঞ্চির উপর, ঠিক আছে। তো আমার পার্সোনাল মনে হয় তাদের প্রবলেম হবে না, কারণ তাদের কাছে টেকনিক আছে, ঠিক আছে। তোমাকে দুটো পায়ে যে মাটিতে রাখতে হবে তেমন কখনো মানে নেই। তো যাদের এক্সপিরিয়েন্স রয়েছে এটাতে তারা
স্টার্টিং করে নেয়। আমার মনে হয় হিমালয়ান চালানোর জন্য নর্মালি 5.5 ফুট হওয়াটা উম, ভালো এক্স্যাক্টলি, ঠিক আছে? তাহলে তাহলে তোমার হ্যান্ডেলিং পজিশন, ওয়েট রেশিও সবই প্রপারলি একদম একদম অ্যালাইনমেন্ট থাকবে। তো আর একটা হচ্ছে টপ হেভির মেন ম্যাটার। হ্যাঁ, টপ হেভি এটা আমিও মানি, সেটা হচ্ছে কিছু করার নেই, এটা একটা মানে তুমি এবার অ্যাডভেঞ্চার 390 যদি ধরো, সবাই বলে অ্যাডভেঞ্চার 390 অনেক হালকা আর হিমালয়ান 450 অনেক ভারী। একদম ভারী, ঠিকই বলেছে, কিন্তু জিনিসটা বুঝতে হবে অ্যাডভেঞ্চার 390 বেশিরভাগ প্লাস্টিক দিয়ে তৈরি, ঠিক আছে? প্রপার প্লাস্টিক না হলেও যেটা এক্স্যাক্টলি মোটরসাইকেলের জন্য বেটার হবে সেরকম প্লাস্টিক দিয়ে তৈরি, ঠিক আছে? কিন্তু হিমালয়ান 450 এর বেশিরভাগই যদি বলো তো প্রপার লোহা দিয়ে তৈরি, ঠিক আছে? আমি যদি সাউন্ড শোনাতে পারি, এটা আমার একটা তাংটি, ঠিক আছে? সাউন্ড যদি শোনায় হালকা করে, তো এখান থেকেই বুঝতে পারছো যে এটা লোহা আলটিমেটলি, ঠিক আছে? তো এইসব জায়গায় তুমি গার্ড পার করি সবই আলটিমেটলি প্রায় লোহা, কিছু কিছু জায়গায় ফাইবারস রয়েছে, প্লাস্টিক্স রয়েছে, ঠিক আছে? কিন্তু এক্স্যাক্টলি লোহা। তো আর আরেকটা টপ হেভি হওয়ার কারণ হচ্ছে সেটা হচ্ছে 17 লিটার ফিউল ট্যাঙ্ক। 17 লিটার ফিউল ট্যাঙ্কের জন্য টপ হেভি হবেই, ফ্যাক্ট। কিন্তু যারা যারা আমরা হিমালয়ান চালাই, তারা আমাদের এই 70 লিটার্সের জন্যই আমরা নিশ্চিন্তে 300 থেকে 320, বা যাদের রেঞ্জ আরো ভালো, সব রাইডিং ক্যাপাবিলিটির উপর ডিপেন্ড করে, এমন হচ্ছে যারা 350 কিলোমিটার অব্দি রেঞ্জ পেয়েছে। ওকে, তো এবার আমার মনে হয় না যে 17 লিটার ট্যাঙ্কসের মধ্যে তো তোমার টপ হেভি হওয়াটা দিস ইজ নর্মাল, ঠিক আছে? আর একটা মোস্ট আমার ডিসঅ্যাডভান্টেজও লাগে, প্লাস কিছু করার নেই, এতে সাইড স্ট্যান্ড ঝুঁকে থাকে। কিন্তু সাইড স্ট্যান্ডটা ঝুঁকে থাকার মধ্যে একটা খুব ভালো জিনিস আছে, সব জিনিসে ভালো খারাপ তো থাকে, ভালো জিনিস আছে সেটা হচ্ছে পাহাড়ের যখন এক্স্যাক্টলি 90 ডিগ্রি হোক, চাই তুমি প্রপার 70 ডিগ্রি হোক, যখন তুমি ক্লাইম্বিং এ থাকবে, তখন যদি গাড়িটা তোমার কোনোভাবে তোমার দাঁড় করাতে হয়, ঠিক আছে? গাড়ি ধরো তোমার গিয়ারে করা, দাঁড় করাতে হয়, সেই জায়গায় তোমার যদি তোমার স্ট্যান্ড যদি একদম স্ট্রেট থাকে, সেই জায়গায় তোমার দাঁড় করাতে অনেক প্রবলেম হবে। কিন্তু এর একটা সুবিধা আছে, এর হচ্ছে তোমার সাইড স্ট্যান্ডটা হচ্ছে টেরা, মানে ঝুঁকে থাকে, কিন্তু সেই সব ক্লাইম্বিং এর জায়গায় তুমি যদি এটাকে দাঁড়াও করাও, এর অনেক সুবিধা, ঠিক আছে? একদম প্রপার দাঁড়িয়ে যাবে আর কনফিডেন্ট ভাবে। তো লাস্টলি মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে এর সাসপেনশন, সোভার সাসপেনশন। ভাই মাইন্ড ব্লোয়িং সাসপেনশন। যারা 450 চালিয়েছে বা যারা চালাচ্ছ তারা জানো, যারা ফিউচারে চালাতে চাইছো বা যারা কিনবে তারাও বুঝতে পারবে যে এটা সাসপেনশন কোন লেভেলে। ওকে, তো আর হ্যাঁ, গাড়িটা একটু চওড়া, ঠিক আছে? মানে লিটারালি চওড়া। তোমাদের পার্কিং তা আমারও, অফিসের পার্কিং এ তা আমারও রাখতে প্রবলেম হয়। তো যারা নেমে একটুখানি সেটা বুঝে নেবে যে পার্কিং ওয়েতে যে কি করে প্রপারলি রাখবে না রাখবে। অ্যান্ড হ্যাঁ, যেটা তোমরা এবার এই গাড়িকে কেউ যদি বলে রয়্যাল এনফিল্ড ভাই সিঙ্গেল সিলিন্ডার ভাইব্রেশন নেই, ভাইব্রেশন যদি অ্যাসাচ বলো, ভাইব্রেশন নেই, ঠিক আছে? এবার কেউ আমার সাথে এগ্রি নাও করতে পারো, এবার আমি 2-3টে পয়েন্ট বলছি। তো 100 কিলোমিটারে যখন তুমি গাড়িটা চালাবে এক্স্যাক্ট 100 থেকে 120 কিলোমিটার অব্দি, তার 120 কেন কেন এর 120 পর গাড়ি পুরো স্মুথ হয়ে যায়, তোমার কিচ্ছু ফিল হবে না, জাস্ট তোমার মনে হবে যে হ্যাঁ আমি গাড়ি চালাচ্ছি, দ্যাটস ওকে। ভাইব্রেশন নামক কিচ্ছু নেই, ঠিক আছে? কিন্তু তোমার 82 এর থেকে বা 83 এর থেকে 110 অব্দি বা 112 অব্দি তোমার একটা ছোট বাস ফিল হবে, সেটা হচ্ছে তোমার পায়ের দিকে আর তোমার হ্যান্ডেলের দিকে, ঠিক আছে? আমার এটা ক্রসবার হ্যান্ডেল লাগানো, তো যেটা আমাদের রয়্যাল এনফিল্ডের প্রপার 450 হ্যান্ডেল বার, সেটা তো হালকা বাস ফিল হবে তোমার, সেই জায়গাটা ফিল হবে কোথায়, ঠিক আমাদের এই রিস্টের এই জায়গাটা, ঠিক আছে? এখানে হালকা বাস ফিল হবে, দিস ইজ নট ভাইব্রেশন, দিস ইজ বাস। ওকে, অ্যান্ড এর ডান দিক বাঁ দিকে তোমার সব থেকে বেশি বাস ফিল হবে সেটা হচ্ছে তোমার লেগের দিকে, মানে যেটা তোমার ব্রেক লিভার, ঠিক আছে? মানে লেগের যেটা তোমার ব্রেক লিভার, সেখানে তোমার একটা ছোট বাস ফিল হবে। কিন্তু সেটা তুমি 120-র উপর গেলে বা 4000 আরপিএম এ তুমি যদি নিচে থাকো, তোমার ওটাও ফিল হবে না। ওকে, তো দিস ইজ নট ভাইব্রেশন, ক্লিয়ার? যে ভাইব্রেশন কি অ্যান্ড বাস কি, তো দিস ইজ বাস। ওকে, অ্যান্ড আরেকটা জিনিস খুব ভালো আমি এই গাড়িতে দেখেছিলাম, কেন আমার এটা চেঞ্জ হয়েছিল বলে আমি চেঞ্জ করে দিয়েছিলাম, তো আমি এই লং ট্যুরিং এ যাবো বলে তাই আমি কিছু
অ্যাসাচ প্রবলেম করছে, মানে অ্যাসাচ টেনশন নিতে চাইছি না। সেটা হচ্ছে এর স্পার্ক প্লাগ কিন্তু এক্স্যাক্ট মিডলে, যারা স্পার্ক প্লাগটা খুঁজে পাবে না বা জানো না, পুরো ট্যাঙ্কিটা খুলবে, এর মিডলে দেখবে স্পার্ক প্লাগ রয়েছে, ঠিক আছে। এইটা আমার একটুখানি কেমন লাগলো। তো ভাই স্পার্ক প্লাগ যদি একটু সাইডে হতো তো আমরাও চেঞ্জ করতে পারতাম না ভাই, বাট স্পার্ক প্লাগ চেঞ্জ করতে গেলেও তোমার প্রপার টাইমিং লাগবে, চটপট তুমি কিছু করতে পারবে না। আরেকটা হচ্ছে তোমার ইম্পর্টেন্ট থিং, সেটা হচ্ছে পিলিয়ন কমফর্ট, ঠিক আছে। পিলিয়ন কমফর্ট সাসপেনশন হিসাবে খুব ভালো, লং ট্যুরিং হিসাবে খুব ভালো, কিন্তু তোমরা যদি ভাবো যে পিলিয়নদেরও এই সিটে বসিয়ে আমি লং ট্রিপ করতে চাইছি, ভাই নিয়ে যেও না। হ্যাঁ, আর তার যদি তো অভ্যাস না থাকে তো নিয়ে যেও না, ঠিক আছে। মানে ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে, ঠিক আছে, লাস্টে তোমার উপরেই গরম হবে। তো তোমার ফ্যামিলি পার্সনে কেউ হতে পারে, তোমার গার্লফ্রেন্ড হতে পারে, ওয়াইফ হতে পারে, ব্রাদার্স, যে কেউ হতে পারে। লং ট্যুরিং এ নিয়ে গেলে এই যেটা কোম্পানি সিট দিয়েছে, দিস ইজ নট কমফোর্টেবল ফর পিলিয়ন, ওকে। আমি তো বলবো নয়তো কুশানিং করি নাও, নয়তো জেল সিট পাওয়া যায়, নয়তো কুশন বানাও যেটা উপর থেকে ডাইরেক্ট লাগবে আর ডিটাচেবল হয়ে যাবে। আমি ট্রিপে যাবো তখন দেখাবো। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, ওকে। অ্যান্ড খুব তাড়াতাড়ি লং ভিডিও আসতে চলেছে। এইটা মেবি সেকেন্ড লাস্ট ভিডিও হবে আমার লং ট্রিপের আগে, ঠিক আছে। কেন এরপর একটাই সিরিজ আসবে, সেটা হচ্ছে মোটরসাইকেলের প্রপার এক্সট্রিম উইন্টারে অ্যাডভেঞ্চারের জন্য কি কি প্রিকশন নেওয়া দরকার, কি কি জিনিস নেওয়া দরকার, ব্যাগগুলোকে, তোমার লাগেজগুলোকে কিভাবে তুমি ব্যালেন্স করবে, কোনটা দরকার, কোনটা মেজার দরকার, আর কোনটা অ্যাভয়েড করা যায়। তো এইসবে নিয়ে প্লাস হচ্ছে আমারও টুকটাক কিছু রয়েছে, তো হোয়াট এভার। তো এরপরে একটাই ভিডিও আসবে, তারপরে ডাইরেক্ট লং ভিডিও, সেটা হয়তো একটু টাইম লাগবে, কিন্তু ইনস্টাগ্রামে প্রায় আপডেটস আসতে চলছে, মানে আপডেটস থাকে। তো তোমরা ইনস্টাগ্রামে প্রায় আপডেট থাকে, প্রায় ডেলি থাকে, ঠিক আছে। রিলস থাকে বা আমার রাইড রিলেটেডও আপডেট থাকবে। তো তোমরা চাইলে ইনস্টাগ্রামটাকে ফলো করে নাও, ঠিক আছে। তাহলে লং রাইডে তাহলে ইউটিউবে লেটে ঢুকবে, কেন ইউটিউবে পুরো তামঝাম করে বড় ভিডিও বানাতে হয়, এডিটিং অনেক টাইম লাগে। তো ইনস্টাগ্রামে তোমার লাইভ আপডেটটা পেয়ে যাবে, যে এক্স্যাক্টলি কোথায় কখন কি হচ্ছে না হচ্ছে তোমরা পেয়ে যাবে, ওকে। তো এই নামেই রয়েছে বাঙালি অভিযান, অ্যান্ড এই নামেই ইউটিউব চ্যানেল। তোমরা এই ভিডিও আই গেস ইউটিউবেই দেখছো, ঠিক আছে। তো চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে, আর পারলে শেয়ার করো। আর নতুন চ্যানেল বুঝতেই পারছো, তো অনেক কিছু হয়তো প্রপারলি বলতে পারছি না, অ্যান্ড আপকামিং ভিডিওতে সেটাও ক্লিয়ার হবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো, যদি কোনো কিছু ইনফরমেটিভ লাগে তো প্লিজ শেয়ার করে দিও তোমাদের ফ্রেন্ডদের সাথে, ফ্যামিলিদের সাথে। অ্যান্ড চ্যানেলটা নিউ, সাপোর্টের দরকার, বুঝতে পারছো। তো প্লিজ সাবস্ক্রাইব, অ্যান্ড দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নিউ কোনো ভিডিওতে। আর ইনস্টাগ্রামটা ফলো করা ভুলবে না, ওকে। চলো।